আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা বিশ্বের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে একটি খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন শেষ হওয়ার পর তার ফিরে আসার দিন তাকে কি হত্যা করার চক্রান্ত হয়েছিল? খবরটা কয়েকদিন আগে কানে এসেছে, চোখে পড়েছে। সত্যি বলতে কি গুরুত্ব দিইনি, ভেবেছিলাম গুজব। রাজনৈতিক নেতাদের ব্যাপারে অনেক সময় এরকম গুজব ডালপালা মেলে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে যে গত কয়েক বছরে কতবার বন্দি করা হয়েছে কিংবা মেরে ফেলা হয়েছে সারা পৃথিবীর মিডিয়ায় তার ইয়ত্তা নেই। ভেবেছিলাম মোদীকে এই হত্যার ষড়যন্ত্র, তেমনই একটি গুজব। কিন্তু গুজবেরও তো একটা শিকড় থাকে, ইতিহাস থাকে। সুতরাং একটু মাথা ঘামানো বোধহয় অনুচিত নয়। আর যখন আমাকে ভাবিয়ে তুললো যে জাপান এবং চীন সফর সেরে ভারতে ফিরে এসে সেপ্টেম্বরের 2 তারিখে দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2025 সামিটে নরেন্দ্র মোদীর ভাষণের ওই বিশেষ অংশটি, সেখানে নরেন্দ্র মোদী নিজে কি ইঙ্গিত দিচ্ছেন, কি বলতে চাইছেন, একবার নিজের কানে শুনে নিন। चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। তিনি বললেন, কাল রাতেই আমি জাপান ও চীন যাত্রা শেষে ফিরেছি। সমবেত জনতা করতালি দিলেন তার এই কথায়। সেটা দেখে তিনি বললেন, আমি গিয়েছিলাম তার জন্য তালি দিচ্ছেন, নাকি ফিরে এসেছি তার জন্য তালি দিচ্ছেন? কৌতুক করে কথা বলতে নরেন্দ্র মোদী ভালোবাসেন, কিন্তু যখন তিনি একথা বললেন তখন তার গলায় কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে আদৌ কৌতুক ছিল না। কেন এভাবে একথা তিনি বললেন? সেদিন সে সময় কেউ একথায় আদৌ গুরুত্ব দেয়নি, কিন্তু তারপর দিন যত গড়িয়েছে তত নতুন নতুন তথ্য উপাত্ত বেরিয়ে আসছে এবং মোদীকে হত্যার ষড়যন্ত্রটি যে আদৌ গুজব নয় এমন সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠেছে। এখনকার আলোচনায় এই বিষয়টি নিয়ে 2-4 কথা বলবো। দেখবো প্রথমে চীনে কি ঘটেছিল ঘটনাটা, কেন মোদীকে হত্যা করার চক্রান্ত, কারা ধরে ফেললো সেই চক্রান্ত, ধরার পর কি করলো, মোদী কিভাবে বেঁচে গেলেন, এক এক করে বলবো। শেষে বলবো এই ষড়যন্ত্রে কে বা কারা জড়িত। এসসিও সম্মেলন মানে সাংহাই কোঅপারেশন যে কনফারেন্স চলাকালীন 1 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, মানে সেদিন শেষ হয়ে গেছে তাদের ফেরার দিন, সেই দিন 1 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্টকে তার গোয়েন্দারা খবর দেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর এসেছে এবং তারা বিশেষ কিছু অসঙ্গতি এবং ভয়ানক জিনিস তারা লক্ষ্য করতে পাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে, তারা আমেরিকান সিক্রেট সার্ভিসেস, সেই সার্ভিসের একজন এজেন্টকে খুব সন্দিগ্ধজনকভাবে দেখতে পেয়েছেন চীনের ওই টিয়ানজিনে। তারা সন্দেহ করছেন সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রনায়কদের কাউকে হত্যার পরিকল্পনা আছে। প্রেসিডেন্ট পুতিন জানতে চান কাকে হত্যার পরিকল্পনা বলে তারা মনে করছেন। তাদের উত্তর আসে নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট পুতিন সাথে সাথে এক সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি তার নিজের লিমুজিন কার নিয়ে চলে যান মোদির হোটেলে। মোদীকে খবর দেয়া হয় যে পুতিন তাকে নিতে এসেছেন, হোটেলের নিচে অপেক্ষা করছেন। ওরা দুজন একই গাড়িতে যাবেন, কারণ প্রেসিডেন্ট পুতিনের কিছু জরুরি কথা আছে নরেন্দ্র মোদীর সঙ্গে। সেখানে প্রেসিডেন্ট পুতিন প্রায় 11 মিনিট মোদীর আসার জন্য বসে থাকেন তার গাড়িতে। তারপর মোদী এসে ওঠেন পুতিনের গাড়িতে, পাশাপাশি বসেন দুজন। মনে রাখতে হবে সঙ্গে কোনো দোভাষী নেই কারোর সঙ্গেই, কারণ কারোর সাথে তো নরেন্দ্র মোদীর সাথে মিটিং করার কথা তো আগে থেকে ছিল না। তারা বসে বসে করলেন কি, ভাঙা ভাঙা ইংরেজিতে কথা হতে থাকলো দুজনের। গাড়ি চলতে শুরু করলো। দুজনে একসঙ্গে এক গাড়িতে ছিলেন প্রায় 45 মিনিট। এই যাত্রা কেন? কেন পুতিনের লিমুজিন গাড়ি তো মোদিরও ছিল। এর দুটো কারণ। এক, হত্যাকারীরা টার্গেটে রেখেছিল নরেন্দ্র মোদীর লিমুজিন, পুতিন নিজে গাড়ি নিয়ে এসে সেই টার্গেট নষ্ট করে দিলেন। দ্বিতীয়ত, পুতিনের লিমুজিন গাড়ি শুধু বুলেট প্রুফ নয়, যে কোনো আক্রমণ, এমনকি মিসাইল দেখেও ক্ষতি করা যাবে না পুতিনের লিমুজিনের।
কাউকে বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ না দিয়ে পুতিন এভাবে হঠাৎ এসে মোদিকে রক্ষা করবেন এ কথার সম্ভাব্য ঘাতকরা ভাবতেই পারেনি। দুই দেশের দুই রাষ্ট্রনায়ক এভাবে ৪৫ মিনিট ধরে এক গাড়িতে কোনো দোভাষী ছাড়া বৈঠক করতে পারেন, এটাও কেউ ভেবে উঠতে পারেনি, পারা সম্ভব নয়। রাশিয়ার গোয়েন্দারা প্রেসিডেন্ট পুতিনকে ষড়যন্ত্রের খবর দিয়েছেন, কিন্তু এই ষড়যন্ত্র ধরে ফেলার মূলে কিন্তু ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা R&AW বা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তারা তার আগের দিন মানে ৩১শে আগস্ট ঢাকার দি ওয়েস্টিন হোটেলের ৮০৮ নম্বর কামরায় এই ষড়যন্ত্রের যিনি ফ্রন্টম্যান টেরেন্ট আরভেল জ্যাকসনকে খতম করে দিয়েছে তার একদিন। কে এই জ্যাকসন? তিনি ছিলেন ইউএস আর্মির ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবোর্ন, তার একজন কমান্ড ইন্সপেক্টর জেনারেল। ২০ বছরেরও বেশি তিনি সেনাবাহিনীর চাকরি করেছেন। অথচ ঢাকা পুলিশ শুধু নয়, ঢাকার ইউএস এমবাসি পর্যন্ত তার পরিচয় দিচ্ছে ব্যবসায়ী বলে। কিসের ব্যবসা এই জ্যাকসনের? কেউ জানে না। এই বছরের এপ্রিলে তিনি প্রথম বাংলাদেশে আসেন, ৪ মাস ছিলেন। এই ৪ মাসে ঘন ঘন একাধিকবার গিয়েছেন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং লালমনিরহাট। এই সমস্ত জায়গায় হলো সন্ত্রাসী করিডর এবং ক্রস বর্ডার ট্রাফিকিং রুটসের গায়ের উপরে এই জায়গাগুলো। তার মানে জ্যাকসনের পোশাক থাকতো 9 লাইন অ্যাপারেল, যা কিনা আমেরিকার স্পেশাল ফোর্সেস অফিসারদের ইউনিফর্ম। ইনি বাংলাদেশ আর্মি অফিসারদের মিলিটারি ট্রেনিং দিয়েছেন একান্ত গোপন জায়গায়। ভারতের গোয়েন্দাদের কাছে খবর তিনি শুধু আর্মির অফিসার নয়, তিনি সন্ত্রাসবাদীদেরও ট্রেনিং দিয়েছেন। তাহলেই বুঝুন তিনি কেমন বিজনেসম্যান। সবচেয়ে বড় প্রশ্ন তার নিহত হওয়ার পর যা ঘটেছে তাই নিয়ে। তিনি যে সাধারণ কেউ নন, ব্যবসায়ী, সেটা স্পষ্ট। গুলশান পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সরাসরি বলেছেন পুলিশকে পোস্টমর্টেম অটোপসি পরিচালনা করার অনুমতি দেয়া হয়নি এবং আমেরিকান এমবাসি দ্রুত তার শরীর এবং সমস্ত তার জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল, তার দেহ নিয়ে আর সব জিনিসপত্র নিয়ে। 3টি বড় সুটকেস, ল্যাপটপ এবং ম্যাপস, মানচিত্র এবং স্কেচেস, তারা সবকিছু ইউএস এমবাসি একেবারে ঘটনার পরদিন, সেই দিন রাত্রে মারা গেছে, সকালে এসেই সমস্তগুলো বাজেয়াপ্ত করে নিয়েছিল, কনফিসকেট। রুম নম্বর 808-এর সমস্ত উপাদান এমবাসি দ্বারা কর্ডন অফ করে নিয়ে যাওয়া হয়েছিল। এক ওয়েস্টিন কর্মচারী বলেছেন এমবাসি অফিসিয়ালরা আসার পর কর্মচারীদের এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না, এই নির্দেশ দেয়া হয়েছিল। কেন অটোপসি হয়নি? এটি অত্যন্ত অস্বাভাবিক। একজন বিদেশি নাগরিক, তার মৃত্যু সাধারণত তৃতীয় দেশে হলে সম্পূর্ণ পরীক্ষার প্রয়োজন হয়। এটি কেন হয়নি? এই জন্যই হয়নি যে বাংলাদেশ সরকারও এই ষড়যন্ত্রের অংশীদার ছিল। জ্যাকসনের গল্প এখানেই শেষ নয়, মরার পরেও আলাদা আলাদা গল্প দেয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তিনি জীবিত এবং আমেরিকায় আছেন, এটা বলেছে স্বয়ং ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের মুখপাত্র। এই মুখপাত্র আরো বলেছেন যে সমস্ত সার্ভিং পার্সোনেল, তাদের সমস্ত হিসাব রয়েছে এবং তারা উপস্থিত রয়েছেন তাদের নিজের জায়গায়, এবং জ্যাকসনও তার মধ্যে একজন, অর্থাৎ জ্যাকসন বেঁচে আছেন। অথচ জ্যাকসন যে মরে গেছে এটা সবাই জানে, সারা পৃথিবী দেখেছে। এই বক্তব্য ইউএস আর্মির। এই সবকিছু মিলে একটা প্রশ্ন তুলে দেয়, তাহলে গোপনে ভয়ঙ্কর কোন মিশনে ছিল জ্যাকসন? ভারত ও রাশিয়ার গোয়েন্দাদের মতে তার অনেক দিনের অনেক মিশনের মধ্যে সবচেয়ে বড় মিশন ছিল মোদিকে হত্যা করা, এবং গানম্যানও ঠিক হয়ে গিয়েছিল, গানম্যানও চীনে চলে গিয়েছিল, তার কাছেও বন্দুক এসে গিয়েছিল এবং স্পষ্টভাবে তাকে মারার জন্য তৈরি হয়েছিল। কেউ প্রশ্ন করতে পারেন মোদি তো ট্রাম্পের বন্ধু, ট্রাম্প কেন মারবেন মোদিকে? প্রশ্ন ট্রাম্পকে নিয়ে নয়, এসব চক্রান্ত করে সিআইএ। তারা নিজের দেশের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছিল, এই সিআইএ করেছিল নিজের দেশের প্রেসিডেন্ট। মোদি তো কোন ছাড়, মোদি তো ভারতের প্রধানমন্ত্রী। এই দাবি সিআইএ যে মেরেছিল জন এফ কেনেডিকে, এই দাবি খোদ আমেরিকার এক বড় অংশের মানুষের, যার জন্য ট্রাম্প বলতে বাধ্য হয়েছিলেন তিনি ক্ষমতায় এসে এই বিষয়ে যত সিক্রেট ডকুমেন্টস আছে সব ডকুমেন্ট বার করবেন, এবং বার করে দিয়েছেন। 63,000 পৃষ্ঠার ডকুমেন্টে নতুন করে কিচ্ছু জানা যায়নি। কত পৃষ্ঠার রিপোর্ট? 63,000 পেজেস। কিন্তু প্রশ্ন, তার জন্য বাংলাদেশে এসে প্ল্যান তৈরির প্রয়োজন কি? আরো তো দেশ ছিল আশেপাশে, দেশ আরো ছিল বটে।
তবে সেসব দেশের সরকার তো বাংলাদেশের ইউনূস সরকারের মতো আমেরিকার চাকর হয়ে যায়নি যে যা বলবে আমেরিকা তাই শুনবে। জ্যাকসনের দেহ পোস্টমর্টেম ছাড়া, তদন্ত ছাড়া উড়িয়ে নিয়ে যাওয়া হলো আমেরিকায়। অন্য কোনো দেশ মানতো এটা? মানতো না। তাছাড়া বাংলাদেশের ঘোরতর শত্রু মোদি, আবার বাংলাদেশ নিজে আবার এসসিওর মেম্বার নয়। তাই তার অ্যালিবাই ছিল পরিষ্কার যে বাংলাদেশ কেন জড়িত থাকবে, বাংলাদেশ কোত্থেকে আসবে। তবে বাংলাদেশ যে এই চক্রান্তের অংশ তার প্রমাণ মিলেছে আজ থেকে 2 দিন আগে। ঢাকার শেরাটন হোটেলে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক এজেন্টের। এরপরে আর সন্দেহ থাকে কি? শেষে বলবো, চীন এই ষড়যন্ত্রে যুক্ত ছিল কি না। চীন যে ষড়যন্ত্রে যুক্ত ছিল না তার অনেক রকম কারণ আছে। বড় কারণ এই জন্যই যে চীন নরেন্দ্র মোদীর মৃত্যুতে কোনোভাবেই লাভবান হতো না। নরেন্দ্র মোদীর ভারতের সঙ্গে চীনের ব্যবসা সমান তালে চলছে। এমনকি যুদ্ধ, সীমান্ত, সমস্ত গোলমাল নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন 2 দেশে। তাছাড়া চীনের মাটিতে এমন কিছু ঘটলে বিশ্বব্যাপী দুর্নাম হতো চীনের। তবে আমেরিকার প্ল্যান যে চীনকে জড়িয়ে নেওয়া ছিল সেটা তো বোঝা যায়, কারণ ঘটনা চীনের মাটিতে ঘটলে আমেরিকা বলতে পারতো যে চীনই করিয়েছে এই ঘটনা। সুতরাং চীনকে জড়াতে পারলে আমেরিকার সব দিকে লাভ। সেই জন্যই এসসিও বৈঠকের শেষ হয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটাবার চেষ্টা চলেছিল। আমাদের সৌভাগ্য যে নরেন্দ্র মোদী তিনি সুস্থ আছেন, তিনি ফিরে এসেছেন এবং আগামী দিনেও এইসব ষড়যন্ত্রের শোধ যে তিনি তুলবেন সেটাও নিশ্চিত।